হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আমি আজকে যে বইটি পড়ব সেটির নাম হলো বড় স্বপ্নের বড় জাদু। লিখেছেন ডেভিড জে শর্টস। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলি, যারা এই বইয়ের বাকি ভিডিওগুলি দেখতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকলো, সেই লিঙ্কে গিয়ে এই বইয়ের বাকি যে অধ্যায়গুলো সেখান থেকে শুনতে পারেন বা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 3। আত্মপ্রত্যয় গড়ে তুলুন, ভয় দূর করুন। বন্ধুরা যখন বলে অযথা ভয় পাচ্ছ, চিন্তার কোনো কারণ নেই, এগুলি তোমার উদ্ভট কল্পনা মাত্র। মনে রাখবেন, তারা আপনার মঙ্গল কামনা করে। তবে আমিও জানি, আপনিও জানেন, এই রকম ভয়ের ওষুধের কোনো তেমন সুফল পাওয়া যায় না। মন ভোলানো কথাগুলো হয়তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য ভয় দূর করতে পারে, তার বেশি না। তোমার কল্পনা মাত্র। এই চিকিৎসা পদ্ধতি আত্মপ্রত্যয় গড়ে তুলতে পারে না, ভয়টাকে নির্মূল করতে পারে না। হ্যাঁ, ভয় জিনিসটি আসল ও সত্যিকার অনুভূতি, কথাও অনস্বীকার্য। যে ভয় সেটাকে জয় করার আগেই তা আমাদের মনে গেঁথে যায়। আজকাল বেশিরভাগ ভয় কিন্তু মনের রোগ হয়ে দাঁড়িয়েছে। ভুল পথে চালিত হতাশা ব্যঞ্জক ভাবনা চিন্তার ফলে দুশ্চিন্তা, উদ্বেগ, লজ্জা, আতঙ্কের সৃষ্টি করে। তবে ভয়ের মধ্যে যা রয়েছে তা চিনে নিতে পেলে সেই ভয় দূর করা যায় তা নয়। ডাক্তার যখন আবিষ্কার করলেন যে আপনার শরীরে কোথায় সংক্রমণ হয়েছে, সেখানেই কিন্তু তিনি চিকিৎসার ইতি টানবেন না। সংক্রমণ দূর করার জন্য তিনি সঠিক ওষুধ প্রয়োগ করবেন। আগেকার দিনের তোমার মনের ভয়, এই চিকিৎসা প্রণালী ভয়ের উপস্থিতিকে স্বীকার করতে চায় না। তবে ভয় তো সত্যিই আছে। ভয়টা আসল। ভয় সাফল্যের প্রথম ও প্রধান শত্রু। ভয়ে মানুষ সুযোগ হারায়। ভয় শারীরিক ক্ষমতা হ্রাস করে দেয়। ভয় মানুষকে রোগগ্রস্ত করে দেয়। শরীরে নানা সমস্যা দেখা যায়, আয়ু কমিয়ে দেয়। যখন কথা বলা উচিত তখন মুখে কুলু এঁটে দেয় এই ভয়, অনিশ্চয়তা, আত্মপ্রত্যয়ের অভাব, এই সবের জন্য আমাদের এখনও মন্দা আর্থিক শিথিলতার সম্মুখীন হতে হয়। হাজার হাজার মানুষ জীবনে বিশেষ কিছু করতে পারে না, জীবনটা উপভোগ করতে পারে না, কারণ ভয়। ভয় সত্যি এক শক্তিশালী ক্ষমতা। মানুষ জীবনে যা পেতে চায়, ভয় তা পাওয়ার পথে নানাভাবে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। নানা ধরনের, নানা আকারের ভয় হলো মনের সংক্রমণ। শরীরের সংক্রমণের মতোই মনের সংক্রমণ দূর করার কয়েকটি উপায় আছে, বিশেষভাবে তৈরি এক চিকিৎসা পদ্ধতি। প্রথমেই চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসাবে এই তথ্যটি মনে মনে মেনে নিন, আত্মপ্রত্যয় জিনিসটা গড়ে তুলতে হয়। কেউ আত্মপ্রত্যয় সঙ্গে নিয়ে জন্মায় না। আপনার পরিচিত জনেরা যারা আত্মবিশ্বাসে ভরপুর, যারা দুশ্চিন্তাকে জয় করেছে, যারা সর্বত্র সবসময় স্বচ্ছন্দ সপ্রতিভ, তারা নিজেদের আত্মপ্রত্যয় সংহত ও সপ্রতিভ বর্ধিত করেছে। আপনিও তা করতে পারেন। কিভাবে তা এই অধ্যায়ে জানতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌসেনা যাদের নতুন নিযুক্ত করেছিল তাদের জন্য সাঁতার শেখা বাধ্যতামূলক করে দেয়। উদ্দেশ্য সুস্পষ্ট, সাঁতার জানলে মাঝ সমুদ্রে নাবিক অন্তত প্রাণে বাঁচবে, মরবে না। যারা সাঁতার জানতো না তাদের সাঁতারের ক্লাসে ভর্তি করে দেওয়া হয়। আমি নিজে বেশ কয়েকটি প্রশিক্ষণ সত্র দেখেছি। আপাত দৃষ্টিতে একদল স্বাস্থ্যবান তরুণদের মাত্র কফুট গভীর জলে পড়ে ভয় পেতে দেখে ব্যাপারটা হাস্যকর মনে হয়েছিল। একটি অনুশীলন পর্বের কথা মনে পড়ে। নতুন নাবিকদের 6 ফুট উঁচু বোট থেকে 8 ফুট বা সামান্য বেশি গভীর জলে ঝাঁপ দিতে বলা হয়। হাফ ডজন সাঁতার বিশেষজ্ঞ পাশে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিলেন। গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় ব্যাপারটা সত্যিই দুঃখজনক ছিল। ওই তরুণ দল সত্যিই ভীত সন্ত্রস্ত ছিল, অথচ তাদের মনের ভয়কে হারানোর জন্য দরকার ছিল শুধুই জলে একটিবার ঝাঁপ দেওয়া। একাধিক ক্ষেত্রে দেখলাম ওই যুবকদের হঠাৎ ধাক্কা দিয়ে বোট থেকে ঠেলে দেওয়া হচ্ছিল। পরিণাম ভয়কে জয় করা। নৌসেনা কর্মীদের অতি পরিচিত এই ঘটনাটি একটা
কথা প্রমাণ করে। কাজটা ভয় দূর করতে পারে, অথচ অনিশ্চয়তা, বিলম্ব ভয় বাড়ায়। সাফল্যের নিয়মাবলীতে এক্ষুনি লিখে রাখুন, সক্রিয়তা, কর্মতৎপরতা ভয় দূর করে। কর্মতৎপরতা সত্যিই ভয় দূর করে। যে বেশ কমাস আগে এক চিন্তিত কর্তা ব্যক্তি আমার কাছে এসে উপস্থিত। যে তিনি এক বিশাল খুচরো বিক্রেতা কোম্পানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই ভদ্রলোক চিন্তিতভাবে বললেন, চাকরিটা হয়তো শীঘ্রই হাতছাড়া হবে, মনে হচ্ছে আর বেশি দিন নয়। কেন? আমি প্রশ্ন করলাম। তাই তো মনে হচ্ছে, গত বছরের তুলনায় এবছর আমার বিভাগে সেল 700% হ্রাস পেয়েছে। এদিকে সম্পূর্ণ স্টোরের বিক্রি 6% বেড়ে গিয়েছে। তাই ব্যাপারটা শোচনীয়। সম্প্রতি কয়েকটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, ফলে কোম্পানির বিকাশে কোনো রকম যোগ দিতে না পারায় মার্চেন্ডাইজ ম্যানেজার আমাকে বেশ কয়েকবার সতর্ক করে দিয়েছেন। আগে কখনো এরকম মনে হয়নি। ইনি বললেন, নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে, তা স্পষ্ট দেখতে পেয়েছি। আমার অন্যান্য সঙ্গীরা তারা বুঝতে পারছে যে আমি হেরে যাচ্ছি। কয়েকদিন আগে প্রধান বিক্রেতাদের একটি মিটিংয়ে একজন তো বলেই দিল, আমার কাজের খানিকটা অংশ তাকে দিয়ে দিলে সে স্টোরের লাভের অংশ বাড়াতে পারবে। মনে হচ্ছে আমি যেন ডুবে যাচ্ছি, আর একদল দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডুবে যাওয়া দেখছে। ওই ভদ্রলোক নিজের আতঙ্কের ব্যাপারে আরও অনেক কিছু বলেন। শেষে ওকে থামিয়ে বললাম, এ ব্যাপারে আপনি কি করছেন? পরিস্থিতি সামলানোর জন্য আপনি কি করবেন? আসলে ইনি উত্তর দিলেন, আমার যে কিছুই করার নেই, শুধু আশা করতে পারি সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আমি বললাম, সত্যিই কি আপনার মনে হয় যে আশা করলে সব ঠিক হয়ে যাবে? একটু চুপ করে উত্তরের অপেক্ষা না করে নিজেই ওকে প্রশ্ন করলাম, আশাকে বাস্তবে পরিণত করার জন্য কিছু একটা করুন না। নিশ্চয়ই, বলুন। উনি বললেন, আপনার কেসের উপযুক্ত দুটো পথ আছে। প্রথম, আজ দুপুর থেকেই বিক্রি বাড়ানোর চেষ্টা করে দিন। স্বীকার করতেই হবে আপনার বিক্রি কমে যাওয়ার পিছনে কোনো কারণ আছে, সেটা খুঁজে বের করুন। হয়তো আপনার বিক্রি আবার বাড়িয়ে তোলার জন্য আগেকার সমস্ত ছাড়সহ বিক্রি করে আবার নতুন পণ্য রাখতে হবে। আবার আপনি পণ্যগুলোকে নতুনভাবে প্রদর্শন করতে পারে। হয়তো আপনার পণ্য বিক্রেতাদের আরও উৎসাহ দিতে হবে। সঠিক কোন জিনিসটা আপনার বিক্রি বাড়াবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে কোনো একটা উপায় আছে বই কি। তাই আপনার মার্চেন্ডাইজ ম্যানেজারের সঙ্গে কথা বলাটা বুদ্ধিমানের কাজ হবে। হয়তো উনি সত্যিই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা ভাবছেন। যদি আপনি সমস্যাগুলো নিয়ে ওর সঙ্গে আলোচনা করেন ও পরামর্শ চান, তাহলে নিশ্চয়ই উনি আপনাকে সংশোধনের সুযোগ দেবেন। যদি কর্মকর্তারা মনে করেন যে আপনি সমাধান খুঁজে বের করতে পারবেন, তাহলে আপনাকে সরিয়ে দেওয়ার খরচ বা ঝামেলাটা নিতে চাইবেন না। আরও বললাম, তারপর আপনার সঙ্গী বিক্রেতাদের সক্রিয় হতে বলবো। হতাশের মতো আচরণ করবেন না। আপনার আশেপাশে সবাইকে বুঝিয়ে দিন আপনি এখনো হেরে যাননি। ওর চোখে সাহসের দীপ্তি ফিরে এসেছিল। প্রশ্ন করলেন, আপনি বললেন দুটি উপায় আছে, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা আপনার বীমা পলিসি বলতে পারেন। আপনার ব্যবসার 2-3 জন ঘনিষ্ঠ বন্ধুকে বলুন আপনি এখানকার কাজের চেয়ে আরও ভালো স্টোরে কাজ খুঁজছেন। আমার মনে হয় না বিক্রি বাড়ানোর জন্য সংশোধন করার পরেও আপনার চাকরি হারানো ভয় থাকবে। তা সত্ত্বেও হাতে 2-একটা বিকল্প ব্যবস্থা রাখা ভালো। মনে রাখবেন, চাকরি থাকাকালীন অন্য চাকরি খোঁজা বেকার অবস্থায় চাকরি খোঁজার চেয়ে 10 গুণ সহজ। 2 দিন আগে ওই ভদ্রলোক আমায় ফোন করেছিলেন। আপনার সঙ্গে কথাবার্তার পর আমি প্রাণপণ চেষ্টা করলাম, বেশ কিছু পরিবর্তন এনেছি। তবে মূল ও আসল পরিবর্তন আমার সেলস লোকজনের মধ্যে এনেছি। আগে আমি সপ্তাহে 1 দিন সেলসের মিটিং ডাকতাম। এখন রোজ সকালে একজনকে ডেকে আলোচনা করেন। সবাই উৎসাহী হয়েছেন। মনে হয় আমাকে দেখে ওরাও অনুপ্রেরণা পেয়েছে। ওরা বোধহয় আমার এই জেগে ওঠার অপেক্ষায় ছিল। এখন সব ঠিকঠাক চলছে। গত সপ্তাহে আমার বিক্রি শুধু যে গত বছরের থেকে বেশি ছিল তাই নয়, গোটা স্টোরের গড় বিক্রির চেয়েও বেশি ছিল। ও হ্যাঁ, আর একটা কথা, উনি বললেন, আর একটা সুখবর আছে। আপনার সঙ্গে কথা বলার পর 2টি চাকরির সন্ধান পেয়েছি, কিন্তু এখানে তো সব ভালোই চলছে, তাই ওগুলো ছেড়ে দিলাম।
কঠিন সমস্যার সম্মুখীন হলে যতক্ষণ না সক্রিয় হয়ে ওঠা যায় ততক্ষণ ওই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় না। আশাতেই সবই শুরু, তবে আশার সঙ্গে সক্রিয় হয়ে উঠলে তবেই বিজয়ী হওয়া যায়। সক্রিয়তার এই পদ্ধতি কাজে ব্যবহার করুন। এরপর যখনই ভয় পাবেন, ছোট ভয় বড় ভয় যাই হোক, নিজেকে অবিচলিত রাখুন। তারপর এই প্রশ্নের উত্তরটা খুঁজে বার করবেন, ভয় দূর করার জন্য আমি কি করতে পারি। ভয়টাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন, তারপর উপযুক্ত কাজটি করুন। নিচে ভীতি ও তার কয়েকটি সক্রিয় সমাধানের উল্লেখ রয়েছে। নিজের চেহারার জন্য সংকোচ বা লজ্জা অনুভব করলে চেহারার উন্নতি করুন। চুল কাটিয়ে আসুন, জুতো জোড়া পালিশ করুন, পরিষ্কার ইস্ত্রি করা পোশাক পরুন। মোট কথা, নিজেকে স্মার্ট ঝকঝকে করে তুলুন। এর জন্য নতুন পোশাকের প্রয়োজন হয় না। কোনো জরুরি গ্রাহক হাতছাড়া হওয়ার ভয় থাকলে আরও সেবা দেওয়ার চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি কোনো কারণে গ্রাহক আপনার কারণে আস্থা হারায় তাহলে তা সংশোধন করুন। পরীক্ষার ফেল করার ভয় থাকলে দুশ্চিন্তা না করে পড়াশোনা করুন। সময়ের সদ্ব্যবহার করুন। যা আপনার আয়ত্তের বাইরে সেসব জিনিসের ভয় থাকলে অন্য কিছুতে মনোনিবেশ করুন। বাগান করুন, ছেলে মেয়েদের সঙ্গে খেলা করুন, সিনেমা দেখতে যান। ভয়কে দূর করে আত্মপ্রত্যয় ফিরে পাওয়ার জন্য এই দুটি কাজ করুন। ভয়কে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন, আলাদা করে দিন। কেন ভয় পাচ্ছেন সেই কারণটা খুঁজে বার করুন এবং সক্রিয় হয়ে উঠুন। কোনো না কোনো কাজ রয়েছে, সব রকম ভয়ের সমাধান হবে। আর মনে রাখবেন, দ্বিধা দ্বন্দ্ব ভয় থাকলে ভয়টা আরও বড়, আরও ভয়াবহ করে তোলে। তাই তৎপর হয়ে কাজ করুন, দৃঢ় সিদ্ধান্ত নিন। বেশিরভাগ সবাই আত্মবিশ্বাসের অভাবের মূলে থাকে স্মরণশক্তি পরিচালনা করার অক্ষমতা। আপনার মস্তিষ্ক অনেকটা ব্যাংকের মতো। প্রতিদিন মনের ব্যাংকে জমা হয় অজস্র চিন্তা ভাবনা। এই চিন্তাগুলি বাড়তে বাড়তে আপনার স্মৃতি হয়ে যায়। যখন চিন্তা করতে বসেন বা সমস্যার সম্মুখীন হন, আপনি নিজের মনে ব্যাংকে প্রশ্ন করেন, এ ব্যাপারে আমি কি জানি। তৎক্ষণাৎ আপনার মনের ব্যাংক উত্তর দেয়। আগে এইরকম পরিস্থিতির যে স্মৃতিগুলো জমা করে রেখেছেন সেগুলির বেশির টুকরো টুকরো তথ্য জানায়। তাই আপনার যে নিত্য নতুন চিন্তার উদ্ভব হয়, স্মৃতি তার কাঁচামালের রসদের মূল সরবরাহকারী। আপনার মনের এই ব্যাংকে খাজাঞ্চি মহাশয়কে খুবই বিশ্বস্তি, কখনো ঠকায় না। আপনি যখনই আদেশ করেন, খাজাঞ্চি মশাই গতবার নিজেকে নিকৃষ্ট প্রমাণ করার জন্য যে তথ্যগুলো জমা করেছিলেন সেগুলো খানিকটা তুলতে চায়, তৎক্ষণাৎ সে বলবে, আগে মনে পড়ে কি এর আগেও দুবার এটা করার চেষ্টা করেছিলেন ও ব্যর্থ হয়েছিলেন। মনে করুন ক্লাস 6-এ আপনার মাস্টারমশাই আপনাকে গবেট বলেছিলেন। মনে করে দেখুন আপনার সহকর্মীরা আপনার সমালোচনা করেছেন। মনে করুন। এভাবে খাজাঞ্চিজি অনবরত উদাহরণ দিতে থাকবে। আপনি যে সত্যি অপদার্থ তা প্রমাণ করার জন্য নানা চিন্তা ভাবনা পেশ করবে। অথচ আপনার মনের ব্যাংকে যদি অনুরোধ করেন, খাজাঞ্চি মশাই বড় বিপদে পড়েছি, একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমার মনকে আশ্বাস দিতে পারে এমন কিছু চিন্তা ভাবনা পেশ করতে পারেন। আবার আপনার খাজাঞ্চি বলবে, নিশ্চয়ই স্যার, এবার এমন কিছু চিন্তা ভাবনা পেশ করবে যা আপনি নিজেকে সফল প্রমাণ করার জন্য সংগ্রহ করে রেখেছেন। মনে পড়ে এর আগেও এরকম পরিস্থিতিতে আপনি কি দারুণ কাজ করেছিলেন। মনে করুন মিস্টার স্মিথের কি আপনার উপর কি আস্থা ছিল। মনে করুন আপনার প্রিয় বন্ধুরা আপনার ব্যাপারে কি বলেছিল। মনে করুন খুবই দায়িত্বশীল এই খাজাঞ্চি মশাই আপনি যেমনটি চিন্তা ভাবনা করতে চান তেমনটি চিন্তা ভাবনা পেশ করবে। কারণ গোটা ব্যাংকটা যে শুধু আপনার স্মৃতি ব্যাংকের সুষ্ঠু পরিচালনার জন্য আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। এই আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য বিশেষভাবে দুটি কাজ করতে পারেন। আপনার ব্যাংকে শুধুই আশাবাদী ও গঠনবাত্মক চিন্তা ভাবনা সংগ্রহ করুন। এই কথা অনস্বীকার্য যে জীবনে নানা অস্বস্তিকর, লজ্জাজনক ও হতাশাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে সফল ও ব্যর্থ মানুষ এই পরিস্থিতির মোকাবেলা করতে সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করেন। অসফল মানুষ কথাগুলি মনে গেঁথে নেয়, বিরক্তকর ব্যাপারগুলি নিয়ে বারবার চিন্তা করে, যা স্মৃতির কোঠরে জমা হয়ে যায়। তারা এছাড়া আর কিছু ভাবতেই চায় না। এমনকি রাতে শোয়ার আগে পর্যন্ত এইসব বিরক্তিকর চিন্তা ভাবনা মনের আনাচে কানাচে ঘোরাফেরা করে বেড়ায়। এদের আত্মবিশ্বাসে সফল মানুষ
তা নিয়ে আর দ্বিতীয়বার মাথা ঘামায় না। সফল মানুষটি তার মনের ব্যাংকে শুধুই ভালো চিন্তা ভাবনা সংগ্রহ করে। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে আপনি যদি বেশ খানিকটা জঞ্জাল গাড়ির ইঞ্জিনে ভরে দেন, তাহলে গাড়িটা কিভাবে চলবে? খুব শীঘ্রই ইঞ্জিনটা বিগড়ে যাবে, কাজ করা বন্ধ করে দেবে। ওই একইভাবে আপনার মনে জমে থাকা ওই না ধর্মী হতাশজর্মী অপ্রিয় চিন্তাভাবনা মনকে জর্জরিত করে তুলবে। হতাশাদায়ক চিন্তাভাবনা অযথা আপনার মনের মোটরের আয়ু ক্ষয় করবে। এতে মনের দুশ্চিন্তা, নৈরাশ্য, হীনমন্যতার অনুভূতি জাগে। যখন বাকিরা এগিয়ে যায়, এই চিন্তাগুলি আপনাকে পথের ধারে দাঁড় করিয়ে রাখে। এটা করে দেখুন যে মুহূর্তে আপনি একা রয়েছেন, আপনার একমাত্র সঙ্গী আপনার চিন্তা ভাবনা। যেমন গাড়ি চালানোর সময় বা একা বসে খাবার সময়, তখন ভালো ও সুখ ও আনন্দকর স্মৃতির মন্থন করুন। মনের ব্যাংকে সুস্থ চিন্তা সঞ্চিত করুন, এতে আত্মবিশ্বাস বাড়বে। তাছাড়া শরীরও ভালো মতো কাজ করবে। একটা ভালো পরিকল্পনা জানায়, শুতে যাওয়ার ঠিক আগে ভালো ভালো চিন্তা ভাবনা করুন। যা পেয়েছেন তার জন্য ভগবানকে ধন্যবাদ জানান। মনে করুন কত কিছুই বা আছে আপনার কাছে, আপনার স্ত্রী বা স্বামী বা সন্তান, বন্ধু বান্ধব, স্বাস্থ্য। আজকের দিনটিতে যে ভালো কাজগুলি দেখেছেন সেগুলি মনে করুন। নিজের ছোট ছোট কৃতিত্বের কথা ভেবে দেখুন। বেঁচে থাকার আনন্দ উপভোগ করুন। এই আনন্দের কারণগুলি ভেবে দেখুন। মনের ব্যাংক থেকে ভালো গঠনমূলক চিন্তা বেছে তুলুন। বেশ কবছর আগে আমি শিকাগোর এক মনস্তিত্ববিদ সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। এরা নানা সমস্যার সমাধান খুঁজত, তবে বেশিরভাগ কেস ছিল বিবাহ ও মনের মিলের সমস্যা। একদিন দুপুরে ওই সংস্থার প্রধানের সঙ্গে তার পেশা ও মানিয়ে নেওয়ার সমস্যায় আক্রান্ত মানুষকে সাহায্য করার প্রণালী সম্পর্কে আলোচনা হচ্ছিল। উনি একটা কথা বললেন, জানেন, শুধু একটা কাজ করলেই কিন্তু এদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের সাহায্যের কোনো প্রয়োজনই হয় না। কি কাজ? উৎসুক মনে আমি প্রশ্ন করলাম। অতি সাধারণ একটি কাজ। বিনাশমূলক চিন্তা ভাবনা মনের দানব হয়ে ওঠার আগেই সেগুলিকে সমূলে উচ্ছেদ করে দিন। আমি যাদের সাহায্য করতে চাই, উনি বললেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের মনের গভীরে আতঙ্ক ও ভয়ের এক মিউজিয়াম গড়ে তুলেছেন। যেমন ধরুন, বিয়ের বহু সমস্যার সঙ্গে জড়িত যে মধু জামিলির দানব, অর্থাৎ চন্দ্রিমায় কোনো একজন সঙ্গীর তার মনোবৃত হয়নি, অথচ সেই অপ্রিয় স্মৃতিগুলো সেই মন থেকে মুছে ফেলার পরিবর্তে 1000 বার সেগুলো নিয়ে চিন্তা করে এবং আলোচনা করে। শেষে সেই চিন্তা ভাবনাগুলো একসময় দানবের আকার ধারণ করে। তার 5 বা 10 বছর পর এরা আমার সামনে এসে উপস্থিত হয়। সাধারণত আমার মক্কেলরা বুঝতেই পারেন না তার সমস্যাটা কি। আমার কাজ হলো তাদের সমস্যার উৎসগুলো বুঝিয়ে দেওয়া। সমস্যাটা যে নগণ্য তা জানিয়ে দেওয়া আমার দায়িত্ব। যে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে মানুষ দানবিক রূপ দিতে পারে। আমার মনস্তত্ত্ববিদ বন্ধুটি বললেন, কর্মক্ষেত্রে ব্যর্থতা, প্রেমে প্রত্যাখ্যান, ভুল অর্থলগ্নি, কিশোর সন্তানের প্রতি আশাভঙ্গ, এই সমস্ত দানবীয় চিন্তাভাবনা থেকে নিষ্কৃতি পেতে আমি সাহায্য করি। একথা স্পষ্ট যে বারবার বিনাশকারী চিন্তাভাবনা করলে তা দানবের আকার নেয়, যা আত্মপ্রত্যয় চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে গুরুতর মনের সমস্যা দেখা যায়। প্রতি বছর 30,000-এরও বেশি আমেরিকাবাসী আত্মহত্যা করেন আর 1 লাখ জন আত্মহননের চেষ্টা করেন। উনি বলেছেন, এছাড়াও একটা বেদনাদায়ক প্রমাণ পাওয়া গেছে যে লক্ষ লক্ষ মানুষ ধীরে ধীরে নিজেদের অবক্ষয় করে চলেছে। আমার এমন লোকও আছে যারা শারীরিক আত্মহননের বদলে আধ্যাত্মিকভাবে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নিজেদের অবমাননা করা, শাস্তি দেওয়া, মোট কথা নিজেদের শেষ করে দেওয়ার উপায় ক্রমাগত খুঁজে চলেছেন। পূর্বোক্ত মনস্তত্ত্ববিদ বন্ধুটি আমাকে বললেন কিভাবে তিনি তার এক রোগীকে মনের ও শরীরের হননের হাত থেকে রক্ষা করেছেন। উনি বললেন, এই রোগীর বছর 30 ঊর্ধ্ব। ইনি 2টি সন্তানের মা। সাধারণ পরিভাষায় বলতে গেলে এই মহিলা প্রচণ্ড ডিপ্রেশন ও তার বিষণ্ণতায় ভুগছিলেন। তার মনে হয় বিগত জীবনের সব অভিজ্ঞতাই বেদনাদায়ক। তার স্কুল জীবন, বিবাহ, সন্তানের জন্ম, বাসস্থান সবই তার জন্য হতাশার কারণ হয়ে উঠেছিল। তার মনে হয়েছিল জীবনে কখনোই সুখী হতে পারবো না। যেহেতু বিগত দিনের স্মৃতি বর্তমান দিনগুলোতে প্রভাব ফেলে, তার
ওর শুধুই চোখে পড়ে নৈরাশ্য ও শুধুই অন্ধকার। যখন আমি ওই মহিলাকে একটা ছবি দেখিয়ে তার মানে জিজ্ঞাসা করলাম, উনি বললেন, মনে হচ্ছে আজ রাতে ঝড় উঠবে। তার ওই কথাগুলো ছিল ওই ছবির সব থেকে নিরাশাজনক ব্যাখ্যা। ওই সূর্যাস্তের ছবিতে সূর্যকে খানিকটা দেখা যাচ্ছিল, সঙ্গে ছিল পাথরের সমুদ্র সৈকত। সুদক্ষ হাতে আঁকা ওই ছবির সূর্যোদয় বা সূর্যাস্তের যে কোনো ব্যাখ্যা দেওয়া যায়। ওই মনোবিদ জানালেন, ছবিটি যে যেমন ব্যাখ্যা করবেন তাই হবে তার চারিত্রিক প্রতিফলন। অধিকাংশ মানুষ ওই ছবিতে সূর্যোদয় দেখতে পায়, তবে মন মরা মানুষ ওই ছবিতে অধিকাংশ সময় সূর্যাস্তের ছবি দেখতে পায়। আমি মনোবিদ হলেও মানুষের মন থেকে স্মৃতিগুলো সম্পূর্ণ মুছে দেওয়া সম্ভব নয়, তবে রোগীর সহযোগিতা পেলে আমি অতীতটা একটু অন্যরকমভাবে বোঝাতে পারি। ওই মহিলার ক্ষেত্রেও আমি এই সাধারণ পন্থাটাই অনুসরণ করলাম। আমি ওর অতীত জীবনের হতাশাদায়ক স্মৃতির বদলে সুখ স্মৃতি মন্থন করতে সাহায্য করি। 6 মাস পর থেকে ওর অবস্থার উন্নতি চোখে পড়ল। সেই সময় থেকে আমি ওকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিই। প্রতিদিন সুখ অনুভূতির 3টি কারণ খুঁজে রেখে তা লিখে রাখতে বলি। তা প্রতি বৃহস্পতিবার আমাদের সাক্ষাৎকারে আমাদের ওই তালিকা নিয়ে আলোচনা করি। 3 মাস যাবৎ এই চিকিৎসা চলছিল। সন্তোষজনক উন্নতি দেখেছিলাম। এখন সেই মহিলা জীবনের পরিস্থিতির সঙ্গে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন। এখন উনি আশাবাদী হয়ে উঠেছেন, সব সময় হাসি খুশি থাকেন। যেদিন ওই মহিলা তার মনের ব্যাংকের নৈরাশ্যজনক চিন্তাভাবনার মন্থন বন্ধ করে দিলেন, সেদিন থেকে সম্পূর্ণ সেরে উঠলেন। মনের সমস্যা ছোট বা বড় যাই হোক, সেই সমস্যা সমাধানের উপায় একটি। মনের ব্যাংকে হতাশা নিরাশা না খুঁজে গঠনমূলক চিন্তাভাবনা শুরু করতে হবে। মনের দানবকে প্রশ্রয় দেবেন না। মনের ব্যাংক থেকে কখনোই বেদনাদায়ক চিন্তা ভাবনা তুলে আনবেন না। যে কোনো স্মৃতি মনে ভেসে উঠলে তার মন্দটা ভুলে শুধু সুখের স্মৃতি মুহূর্তগুলো মনে করবেন। মন্দকে মন থেকে মুছে ফেলুন। তা সত্ত্বেও যদি দেখেন মনে দুশ্চিন্তা আসছে, তাহলে চিন্তা করা বন্ধ করে দিন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ উৎসাহব্যঞ্জক কথা বলি, আপনার মন কিন্তু চায় না আপনি হতাশাগুলো জনক কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। যদি একটু সহযোগিতা করেন, অপ্রিয় স্মৃতিগুলো ধুয়ে মুছে যাবে। আপনার মনের ব্যাংকের খাজাঞ্চিও ওই বেদনাদায়ক স্মৃতিগুলিকে বাতিল করে যাবে। বিজ্ঞাপন জগতের প্রথিতযশা মনোবিদ ডক্টর মেলভিন এস হ্যাটউইথ স্মরণশক্তি সম্পর্কে বলেছিলেন, বিজ্ঞাপন দেখে যদি সুখানুভূতি হয় তাহলে তা মনে রাখা সম্ভাবনা বেশি থাকে। অপ্রিয় অনুভূতি হলে পাঠক বা শ্রোতা বিজ্ঞাপনের বার্তাটা ভুলে যায়। ওই অপ্রিয় বিজ্ঞাপন আমরা মনে রাখতে চাই না। সংক্ষেপে বলতে গেলে, আমরা যদি অপ্রিয় নিরাশাজনক চিন্তাকে মনে স্থান না দিই, তাহলে সেগুলো সহজেই ভুলে যাওয়া যায়। মনের ব্যাংকে শুধু ভালো ও সুন্দর চিন্তা তুলে আনুন, বাকিগুলো ভুলে যান। এতে আপনার আত্মবিশ্বাস সবার আগে থেকে সুদৃঢ় হবে। নৈরাশ্যজনক আত্মগ্লানি মনে না করলে আপনি সহজেই ভয়কে জয় করতে পারবেন। মানুষ একে অপরকে ভয় পায় কেন? কয়েকজন অন্যদের সামনে আত্মসচেতন হয়ে ওঠে? লজ্জার মূল কারণটা কি? এ বিষয়ে কি করা যায়? অপরকে ভয় পাওয়া এক ভয়াবহ রোগ, তবে সেই ভয়কে অতিক্রম করার উপায় আছে। যদি অন্যদের সঠিকভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে তাদের প্রতি সংকোচ বা ভীতি দূর হবে। এক সফল কাঠের ব্যবসায়ী বন্ধু আমায় জানালেন, ইনি কিভাবে মানুষের সঠিক বিচার করতে শিখেছেন। উদাহরণটি কৌতূহল উদ্দীপক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক সেবায় যোগ দেওয়ার সময় আমি খুব ভয় পেয়েছিলাম। তুমি বিশ্বাস করবে না, আমি খুব লাজুক ও শান্ত প্রকৃতির ছিলাম। মনে হতো বাকি সবাই বুঝি আমার চেয়ে বেশি স্মার্ট। নিজের শারীরিক ও মনের ক্ষমতার অভাব সম্পর্কে সবসময় চিন্তিত থাকতাম। মনে হতো সাফল্য আমার প্রাপ্য নয়। সৌভাগ্যক্রমে হঠাৎ সমর বাহিনী যোগ দেওয়ায় আমার মানুষকে ভয় পাওয়ার অনুভূতি আমার দূর হয়। 1942 থেকে 1943-তে যখন দুটো বেগে সেনাবাহিনীতে সৈনিক নেওয়া হয়েছিল, তখন আমি তাদের যে একটি চিকিৎসা কেন্দ্রে কাজ করছিলাম। প্রতিদিন আমি সৈনিকদের পরীক্ষা নিরীক্ষা করার সাহায্য করতাম। যতবার নতুন সৈনিকদের দেখতাম, আমার মনের ভয় খানিকটা কেটে যেত। অতগুলো নতুন সৈনিককে সারিবদ্ধভাবে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মনে হয়েছিল সবাই তো একই রকম। তবে হ্যাঁ, কেউ মোটা ছিল, কেউ ছিল রোগা, কেউ লম্বা, কেউ বেটে, অথচ সকলে ছিল একেবারে
একা, বিভ্রান্ত। কয়েকদিন আগে হয়তো এরা সব উদ্যমী কর্মচারী ছিল, কেউ ছিল কৃষক, কেউ বা সেলসম্যান, লক্ষ্যহীন বেকার অথবা চাকরিজীবী। মাত্র কদিন আগেই কত কিছু করছিল, কিন্তু এই ভর্তি কেন্দ্রে এসে সবাইকে একরকম মনে হচ্ছিল। ওখানে একটা বুনিয়াদি কথা আবিষ্কার করলাম, বুঝলাম মানুষে পার্থক্য আছে বটে, তা সত্ত্বেও অনেকগুলো ব্যাপারে মানুষে মিলও রয়েছে প্রচুর। বুঝলাম বাকিরাও তো আমারই মতো, প্রত্যেকেই ভালো খাবার খেতে ভালোবাসে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সান্নিধ্যে যায়, জীবনে এগিয়ে যেতে চায়। তারও অনেক সমস্যা আছে, তারা আরাম করতে ভালোবাসে। অন্যরাও যদি আমার মতো হয় তাহলে তাদের ভয় পাওয়ার তো কারণ নেই, তাই না? পাশের ভদ্রলোক আমার মতোই মানুষ, তাকে ভয় কিসের? মানুষকে সঠিকভাবে বোঝার দুটি উপায় জানায়। অন্যজনের উপযুক্ত মূল্যায়ন করুন, অন্যদের প্রতি আচরণের দুটি কথা মনে রাখবেন। প্রথম, অন্যজনও গুরুত্বপূর্ণ। বিশেষভাবে বলছি, অন্যজন গুরুত্বপূর্ণ, প্রতিটি মানুষ গুরুত্বপূর্ণ। তবে একথা কখনোই বলবেন না আপনিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কারো সঙ্গে দেখা হলে মনে রাখবেন আমরা দুইজনই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। উভয়ই স্বার্থসিদ্ধি ও সুবিধার জন্য এই আলোচনায় বসেছি। কয়েক মাস আগে এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা আমায় ফোন করে জানালেন যে সম্প্রতি আমি যাকে তার কাছে চাকরির খোঁজে পাঠিয়েছিলাম তাকে কাজে রেখে নিয়েছেন। কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে জানো? আমার বন্ধু বললেন। কোনটা? আমি প্রশ্ন করি। ও নিজেকে যেভাবে প্রেস করেছে তা দেখে আমি মুগ্ধ। বেশিরভাগ আবেদক এখানে পৌঁছে ঘাবড়ে যায়। আমি যেমন উত্তরের প্রত্যাশা করছি বলে ওদের মনে হয় তেমনই উত্তর দেয়। বেশিরভাগ আবেদকই যেন অনেকটা ভিখারির মতো, যা দেবে তাই নিতে রাজি, বিশেষ কিছু চায় না। কিন্তু এই ভদ্রলোকটি ছিলেন সম্পূর্ণ ভিন্ন। ইনি আমাকে উপযুক্ত সম্মান দেখিয়েছেন, কিন্তু নিজেকে কোনোভাবে ছোট করেননি। তাছাড়া আমি যে কটা প্রশ্ন করেছেন, ইনিও আমাকে ততগুলি প্রশ্ন করেছেন। একেবারে ভীত প্রকৃতির নয়, ইনি জীবনে উন্নতি করবেন। এই রকম পরস্পরের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়ার ফলে পরিস্থিতিতে একটা ভারসাম্য আসে। চিন্তা ভাবনায়, বুদ্ধিমত্তায় অন্যজন আপনার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। অন্যজনকে দেখে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে, তবে মনে রাখবেন সেও রক্ত মাংসের মানুষ, আপনার মতোই তারও শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা, সমস্যা আছে। অন্যদের বোঝার চেষ্টা করুন। যারা সব সময় আপনাকে গিলে খাওয়ার জন্য তৈরি, আপনার ওপর চিৎকার চেঁচামেচি করছে, মারমুখী হয়ে ঝগড়া করতে আসছে, তেমন লোকও বিরল নয়। আপনি এদের মোকাবেলা করার জন্য তৈরি না থাকলে এরা আপনার আত্মবিশ্বাসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাতে আপনি সম্পূর্ণ ভেঙে পড়বেন। এরকম অত্যাচারী মানুষের হাত থেকে রেহাই পাওয়ার পথটা জানা চাই। কয়েক মাস আগে মেফিসের একটি হোটেলে রিজার্ভেশন ডেস্কে এরকম মানুষের মোকাবেলা করার সঠিক পন্থা আবিষ্কার করেছিলাম। তখন বাজে বিকেল 6টা। হোটেলের কর্মীরা মধ্যে নাম খাতায় তুলতে ব্যস্ত। আমার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি হোটেলের কেরানিকে নিজের নামটা এমনভাবে বলল যেন কেরানি তার কেনা গোলাম। হ্যাঁ মিস্টার ক, আপনার জন্য খুব ভালো একটা সিঙ্গেল রুম রাখা হয়েছে। সিঙ্গেল? চিৎকার করে উঠলেন ওই ভদ্রলোক। আমি তো ডবল রুম চেয়েছিলাম। কেরানিটি খুবই ভদ্রভাবে উত্তর দিলেন, আমি দেখছি স্যার। ফাইল থেকে অতিথিদের খাতা খুলে দেখে বললেন, মাফ করবেন যে আপনার তো একটা সিঙ্গেল রুম বুক করার কথাই বলা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে কোনো ডাবল রুম খালি থাকলে আপনাকে দেওয়া যেত, কিন্তু তাও নেই। বিরক্ত মক্কেলটি অশ্লীলভাবে চিৎকার করে উঠল, ওই ফালতু কাগজটিতে কি লেখা আছে তা আমার যায় আসে না, আমার ডবল রুমে চাই। এরপরে তিনি আমাকে হুমকি দিয়ে বললেন, তোমায় আমি চাকরি থেকে বরখাস্ত করতে পারি, মনে রেখো। ওই চিৎকার সামনে দাঁড়িয়ে থাকা নির্ভীক তরুণী নির্ভীক বললেন, স্যার আমরা দুঃখিত, তবে আপনার নির্দেশ মতোই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই গ্রাহকটি খুব রেগে গিয়ে বললেন, বেশ বুঝেছি এই হোটেলে কিভাবে চলে, এখানকার সবচেয়ে সেরা সুইট দিলেও আমি এখানে এক মুহূর্ত থাকতে রাজি নই বলে সেখান থেকে হাঁটিয়ে দিলেন। ডেস্কের দিকে এগিয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এরকম গালাগালি শোনার পর কেরানিটি নিশ্চয়ই প্রচণ্ড রেগে আছে।
অথচ সে কিন্তু হাসি মুখে গুড ইভিনিং স্যার বলে আমায় অভিনন্দন জানানো, আমার জন্য ঘরের ব্যবস্থা করে দিল। আমি ওকে প্রশ্ন করলাম, একটু আগে যেভাবে পরিস্থিতির মোকাবেলা করলেন তা সত্যিই প্রশংসনীয়, আপনার তো দারুণ সংযম। স্যার, ছেলেটি বলল, এরকম মানুষের ওপর লাগ করে কী লাভ বলুন? দেখুন, উনি হয়তো আমার উপরে চলে নেই, আমার পেয়ে খানিকটা চোটপাট করলেন, আসলে হয়তো গলতটা অন্য কোথাও, হয়তো ওর বউটির সমস্যার মূল কারণ, বা কিংবা ব্যবসা ভালো চলছেন না, বা অথবা উনি হীনমন্যতায় ভুলছেন, তাই এরকম ব্যবহার করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করছেন। আমি তো শুধু তার রাগ প্রকাশের মাধ্যম ছিলাম স্যার। কেরানি ছেলেটি আরও বলল, হয়তো আসলে মানুষটি খুবই ভালো, বেশিরভাগ তো তাই হয়। সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে যেতে কথাগুলো পুনরাবৃত্ত করলাম, হয়তো আসলে মানুষটা ভালো, বেশিরভাগই তো তাই হয়। এরপর কখনো কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করলে এই দুটি কথা মনে রাখবেন, রাগ করবেন না। এরকম পরিস্থিতিতে আপনার একমাত্র করণীয় অন্যজনকে কথা বলতে দিন, তারপর সম্পূর্ণ ব্যাপারটা ভুলে যান। বহু বছর আগে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখার সময় একটা ঘটনায় খুবই আশাহত হয়েছিলাম। এদের মধ্যে একটি ছাত্র পরীক্ষার আগেকার ফলাফলে খুবই ভালো ফল দেখিয়েছিল, কিন্তু এই পরীক্ষায় খুবই বেশ অবনতি দেখলাম। আশা করেছিলাম ওই প্রথম হবে, কিন্তু এই পরীক্ষায় ও সব থেকে কম নাম্বার পেল। আমি আমার নিয়ম মাফিক সেক্রেটারি মারফত ছেলেটাকে তক্ষণে আমার সঙ্গে দেখা করতে বললাম। কিছুক্ষণ পর পল ডাব্লু এসে উপস্থিত। মনে হলো ও খুব আঘাত পেয়েছে। ওকে বসতে বললাম, তারপরে প্রশ্ন করলাম, কি ব্যাপার পল, আমি তো তোমার কাছ থেকে এরকম আশা করিনি। পল মুহূর্তকাল যেন নিজের সঙ্গে দ্বন্দ্ব করে চোখ নামিয়ে নিল, তারপর উত্তর দিল, স্যার, যেদিন আপনি আমার নকল করা ধরে ফেললেন সেদিন থেকে আমি ভেঙে পড়লাম, কিছুতেই মনোযোগ দিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নকল করার চেষ্টা করেছি, আমি এ গ্রেড চাই, তাই নিরুপায় হয়ে এই পথে পা বেরিয়েছি। বিমর্ষ আশাহত ছেলেটি অবিরাম বলে চলো, আমি জানি আপনি হয়তো আমাকে বরখাস্ত করার জন্য আপিল করবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক যে নকল করে তাকে চিরতরে ডিসমিস করে দেয়। পল এবার তার পরিবারের দুর্নাম রটার কথা, তার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার কথা, নানা কথা বলতে লাগলো। শেষে আমি বললাম, একটু দাঁড়াও, একটা কথা স্পষ্টভাবে বলে দিই, আমি কিন্তু তোমাকে নকল করতে দেখিনি। তুমি ঘরে ঢুকে ওই কথাগুলো বলার আগে পর্যন্ত আমি ভ্রূণাক্ষরেও জানতাম না এই ব্যাপারটা। তবে কথাগুলো শুনে সত্যিই আমি খুব হতাশ হলাম। আমি আরও বললাম, আচ্ছা পল, তুমি বিশ্ববিদ্যালয়ের এই পড়াশোনা থেকে কি শিখতে ও পেতে চাও? একটু শান্ত হয়ে খানিকক্ষণ পরে পল বলল, স্যার, আমি ভালো মতো বাঁচতে চাই, তবে মনে হচ্ছে আমি তাও পারবো না। আমাদের সকলের পথে শেখার পথগুলো ভিন্ন। আমি বললাম, আসলে এই অভিজ্ঞতা থেকে সাফল্যের প্রকৃত অর্থ কি তা জানতে পেরেছিল। যখন নকল করছিলে তোমার বিবেক তোমাকে ধিক্কার দিচ্ছিল, তোমার আত্মগ্লানি তোমাকে চূর্ণ বিচন্ন করে দিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে। পল সাধারণত নৈতিকতা ও ধর্মের ভিত্তিতে নির্ণয় করা হয়। মনে রেখো, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, মনে রেখো কোনটা ঠিক কোনটা ভুল তাও বলতে বসিনি। তবে বাস্তব জীবনে বিবেক বিরুদ্ধ কাজ করলে তুমি অন্যায় বিবেক বোধে ভুগতে বাধ্য। তবে এই কাজ যেহেতু তোমার মন বারবার তোমাকে প্রশ্ন করে, আমি ধরা পড়বো না তো, তাই তুমি সহজভাবে চিন্তা করতে পারবে না। পল আরও বললাম, তুমি সব থেকে ভালো পরিণাম চেয়েছিলে, তার জন্য ভুল পথে পা বেরিয়েছ। জীবনে অনেক পরিস্থিতি আসে যখন আমরা নিজেকে সেরা প্রমাণ করতে চাই, বিবেকের বিরুদ্ধে কাজ করি। যেমন কোনো গ্রাহককে কোনো জিনিস দেওয়ার জন্য তখন তুমি তাকে ঠকাতে রাজি হয়ে যাবে, কিন্তু মুশকিলটা হলো তোমার মনের অপরাধ বোধ। তুমি ওই গ্রাহকের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না, মনে মনে ভাববে, আমি যে ওকে ঠকিয়েছি তাকে সে ধরে ফেলেছে, তাই তুমি তোমার কাজে মন দিতে পারবে না। তোমার পেশেন্টে একটা প্রতিকূল প্রভাব পড়বে। সাধারণত দ্বিতীয় বা চতুর্থ বার কখনোই আর বিক্রিতে তুমি সফল হতে পারবে না। দেখুন, একটা ভুল পদক্ষেপ ভবিষ্যতে তোমার আয়ের পদক্ষেপই বন্ধ করে দিতে পারে, প্রচুর ক্ষতি করবে। পলকে জানালাম কিভাবে অবৈধ প্রণয় ঘটিত ব্যাপারে পেশাদার বা ব্যবসায়ীরাও ভয়ে
দিশাহারা হয়ে যায়। তার সবসময় মনে হয় আমার স্ত্রী জানতে পারবে না তো। এতে কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবন সর্বত্রই সে আত্মবিশ্বাস হারায়, সে সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। পলকে মনে করিয়ে দিলাম, বহু অপরাধী ধরা পড়ার প্রধান কারণই হলো তাদের অপরাধবোধ ও আত্মসচেতনতা। তাদের ফ্লেজা ক্লু নয়, এদের অন্যায়বোধই এদের সন্দেহজনক করে তোলে। আমরা প্রত্যেকে সঠিক পথে চলতে চাই, ভালো চিন্তা করতে চাই, নির্ভুল কাজ করতে চাই। এই প্রবণতার বিরোধিতা করলে বিবেকের দংশন আমাদের সচেতন করে দেয়। অপরাধ বোধে আমাদের নিজেদের আত্মবোধ হারিয়ে এমন কিছু করবেন না যাতে বারবার মনে হয় যে আমি সবই কি জেনে গিয়েছে। দেখুন, কোনো পরিণাম যদি আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, সেই পরিণাম যতই বড় হোক, সেই পরিণাম যতই ভালো হোক। আবার ওকে পরীক্ষায় বসতে বলি, কিন্তু আমাকে যে বার করে দেওয়া হবে, যে প্রশ্নের উত্তরে বলেছিলাম, নকল করার বিরুদ্ধে নিয়মকানুন আমার খুব ভালো মতোই জানা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যারা জীবনে কখনো কোনো রকমভাবে নকল করেছে তাদের সবাইকে যদি বরখাস্ত করতে হয়, তাহলে বেশিরভাগ প্রফেসরদেরও এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে হবে। আর যারা জীবনে কখনো মুহূর্তকালে নকল করার কথা ভেবেছে, তাদেরও যদি বরখাস্ত করে দেওয়া হয়, তাহলে পুরো কলেজটাই হয়তো ফাঁকা হয়ে যাবে। সম্পূর্ণ ব্যাপারটা ভুলে যাও, তবে তোমাকে একটা কাজ করতে হবে। নিশ্চয়ই, সানন্দে পল বলল। নিজের বইয়ের তাক ঘেটে 50 ইয়ার্স অফ কোল্ড এতে বইটি দিয়ে পলকে দিয়ে বললাম যে, পল, বইটি পড়ে ফেরত দিও। জেসি পেনি জানিয়েছেন যে এ যুগেও নিয়ম মেনে চলে, যে এ যুগেও তিনি আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। সঠিক পথে চললে বিবেক সন্তুষ্ট হয়, গড়ে ওঠে আত্মবিশ্বাস। জেনে শুনে ভুল করলে দুটি অপরাধ হয়। এক, আমরা অপরাধ ভোগী, যা আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। দুই, ব্যাপারটা ক্রমশ অন্যান্যরা জেনে যায়, তারা অন্যান্যদের পর বিশ্বাস হারায়। সঠিক পথ বেছে নিন, নিজের আত্মবিশ্বাস সুদৃঢ়করণ, এটি সফল হওয়ার চাবিকাঠি। মনস্তত্ত্বের এই বুনিয়াদী নীতি 25 বার পড়লেও কম পড়া হয়। পড়ুন, মনে গেঁথে নিন, কাজ করুন, আত্মবিশ্বাসের মতো চিন্তা করতে পারবেন। মহান মনস্তত্ত্ববিদ ডক্টর জর্জ ডাব্লিউ কিন তার বিখ্যাত বই অ্যাপ্লাইড সাইকোলজিতে শিকাগো হপকিন্স সিন্ডিকেট রুট 1950-এ বলেছিলেন, মনে রাখবেন, অনুভূতি কাজের অনুগামী হয়। যে কাজটা করবেন তা দিনের পরেরটা, অর্থাৎ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই অতি পরিচিত ক্ষুদায়ক ঘটনা, দাম্পত্য জীবনের সমস্যা ও ভুল বোঝাবুঝি দূর করার জন্য আসল কারণগুলি সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিদিন ঠিক পথ চললে আনুষঙ্গিক অনুভূতিগুলিও ঠিক হবে। প্রতিদিন আপনি ও আপনার সঙ্গী একে অপরের সঙ্গে যে সময় কাটান, চুম্বন করুন, পরস্পরের প্রতি প্রেম প্রশংসাসূচক শব্দ ব্যবহার করুন। এমন ছোট ছোট নানান ব্যবহার করলে ভালোবাসা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। পরস্পরের প্রতি আনুগত্য না থাকলে তাকে কাজে প্রক্ত করা সম্ভব নয়। মনোবিদরা বলেন, আমাদের ক্রিয়াকলাপের পরিবর্তন করতে পারলে মনোভাবেরও পরিবর্তন করা সম্ভব। যেমন হাসলেই হাসতে ইচ্ছা করে, রুজুভাবে দাঁড়ালে মনোবল ভেঙে পড়ে, আমাদের প্রত্যয় বাড়ে। আবার ভ্রুকুটি করলে দেখবেন মন মেজাজও বিগড়ে দেয়। সুপরিচালিত ক্রিয়াকলাপ অনুভূতিতে পরিবর্তন আনতে পারে, এটা সহজেই প্রমাণ করা যায়। যারা লাজুক, অন্যদের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করে, যারা সংকোচ বোধ করে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে যদি তারা এই 3টে সহজ পন্থা অনুসরণ করেন। প্রথম, সামনের ভদ্রলোকটি সাদর সম্ভাষণ জানান। দ্বিতীয়, সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তৃতীয়, বলুন, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। এই 3টি সহজ কাজ স্বয়ংক্রিয়ভাবে লজ্জা সংকোচ ভাব দূর করতে পারে। দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করলে চিন্তা ভাবনাতে আত্মবিশ্বাস ফিরে পাবেন। আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আচরণের দৃঢ় প্রত্যয় আনতে হবে। যেমন অনুরোধ করতে চান তেমনটি আচরণ করুন। নিজের আত্মপরিচয় গড়ে তোলার 5টি নির্দেশ দেওয়া হয়েছে, এগুলি ভালো মতো পড়ুন। এরপর এগুলি অনুসরণ করার সচেতন প্রয়োগ করুন ও আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রথম, সামনের সারিতে বসুন। লক্ষ্য করেছেন কি, মিটিংয়ে, চার্চ, ক্লাস
ও অন্যান্য সম্মেলনে পিছনের সারিগুলি প্রথমে পড়ে যায়। সে দৃষ্টি আকর্ষণ না করার জন্য সবাই পিছনে গিয়ে বসতে চায়। দৃষ্টি আকর্ষণ না করার মূল কারণই হলো আত্মবিশ্বাসের অভাব। সামনে বসে আত্মবিশ্বাস বাড়ে। সামনে বসার অভ্যাস করুন। এখন থেকে যতটা সম্ভব প্রথম সারির কাছাকাছি বসার চেষ্টা করুন। হয়তো সামনে বসলে দৃষ্টি আকর্ষণ করবে, তবে সাফল্য তো নজর কাড়ে। দ্বিতীয়ত, চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন। মানুষ কিভাবে তার চোখ দুটি ব্যবহার করুন তা দেখে মানুষটির ব্যাপারে অনেক কিছু বোঝা যায়। যে চোখে চোখ রেখে কথা বলে না, তার সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই মনে হয় লোকটি কি কি লুকোতে চাইছে, কিসে ভয় ওর, কিছু আড়াল করতে চাইছে কি, কোনো কথা লুকোচ্ছে কি। সাধারণত চোখে চোখ রেখে কথা না বলার দুটি কারণে একটি হলো তা বলছে তোমার পাশে আমার নিজেকে দুর্বল মনে হয়, নিজেকে ছোট মনে হয়, আমি তোমাকে ভয় পাই, অথবা আমি অপরাধী, এমন কিছু করেছি বা এমন কোনো চিন্তা আমার মাথায় এসেছে যা আমি তোমাকে জানাতে চাই না। আমার ভয় হয় তোমার চোখের দিকে তাকালে তুমি আমায় চিনে ফেলবে। চোখে কথা না বললে আপনার ব্যাপারে অন্য কোনো মতেই ভালো ধারণা জন্মাবে না। আপনি জানবেন আপনি ভীতু, আমার আত্মবিশ্বাস নেই। এই ভয় অতিক্রম করার জন্য অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। অন্যের চোখে চোখ রেখে কথা বলার অর্থ আমি সৎ, ভালো মানুষ, তোমায় যা বলছি আমায় তা সম্পূর্ণ আস্থা আছে, আমি ভীতু নই, আমার নিজের উপর বিশ্বাস আছে। চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনারই লাভ হবে। সামনে যে সোজা তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, এতে আপনার আত্মপ্রত্যয় বাড়াবে, অন্যদের আপনার প্রতি বিশ্বাস বাড়বে। তৃতীয়ত, হাঁটার গতি 25% বাড়িয়ে দিন। সব কাজকর্ম শেষ হওয়ার পর যখন গাড়িতে বসতাম, মা বলতেন, ডেভিড এখানে একটু বসা যাক, লোকেদের আনাগোনা দেখি। মা একটা মজার খেলায় পারদর্শী ছিলেন। আমাকে বলতেন, ওই লোকটাকে দেখছো, বলো তো ও চিন্তিত কেন, বা ওই ভদ্রলোক মহিলা এবার কি করবেন বলো দেখি, কিংবা ওই লোকটাকে দেখো, মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। লোকেদের ঘোরাফেরা, হাঁটাচলা করতে দেখাও এক মজার ব্যাপার। সিনেমা দেখার চাইতে সস্তায় ও বিনোদনের একটা ব্যাপার, তাই মনে হয় মায়েরা এটা আবিষ্কার করেছিলেন, এবং এতে অনেক কিছু শেখা যায়। এখনও আমি খেলাটা খেলি। কলিডর, বৈঠকখানার ফুটপাতা, মাঝে মাঝে লোকজনের চলাফেরা, আচরণ অধ্যয়ন করি। মনশ্চর্যবিদদের মধ্যে এই অগোছালোভাবে কাজের ও আশেপাশে মানুষের মধ্যে সদ্ভাবহীন আচরণের লক্ষণ। তবে মনস্তত্ত্ববিদরা একথা বলেন যে আমাদের দেহ, মনে ও চলাফেরার গতির পরিবর্তনের সাহায্যে আমরা আমাদের মনোভাব ও প্রবৃত্তিতে পরিবর্তন আনতে পারি। লক্ষ্য করবেন, মনের অবস্থার প্রতিফলন আমাদের শারীরিক ক্রিয়াকলাপ। হেরে যাওয়া হতাশ মানুষ শুধু হোঁচট খায়, এদের মধ্যে আত্মপ্রত্যয় নেই। সাধারণ মানুষের হাঁটা চলাও অতি সাধারণ, তাতে চলার গতিও সাধারণ। এতে দেহভঙ্গি বলে আমার আত্মসম্মান বোধের অভাব আছে। এছাড়াও আর এক রকম মানুষ আছে, এদের মধ্যে অতিমাত্রায় আত্মবিশ্বাস আছে। এরা সাধারণের চেয়ে বেশি দ্রুত হাঁটে। এদের পদক্ষেপ পাবেন অদ্ভুত এক প্রাণচঞ্চল। এদের হাঁটা চলা যেন বলছে আমার এক জায়গায় পৌঁছতে হবে, জরুরি কাজ করতে হবে। শুধু তাই নয়, 15 মিনিট পর যে কাজটি করব তাতে সফল হবই। আত্মপ্রত্যয় গড়ে তোলে 25% বেশি দ্রুত হাঁটার পদ্ধতিটা অনুসরণ করুন। মাথা তুলে কাঁধ সোজা রেখে আরেকটু দ্রুত হেঁটে দেখুন, অদ্ভুত আত্মবিশ্বাস জাগবে মনে। চতুর্থ, কথাবার্তায় অংশগ্রহণ করুন। বিভিন্ন ধরনের নানা দলের সঙ্গে কাজ করে এমন অনেক মানুষের সংস্পর্শে এসেছি যাদের অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। এরা যে অন্যদের সঙ্গে কথা বলতে চায় না তা নয়, এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাববশত সবার সঙ্গে মিশতে পারে না। অধিবেশনের অংশগ্রহণকারী মনে মনে ভাবেন, আমার মতামত হয়তো একেবারে অর্থহীন, কিছু বললে নিজের বোকামি প্রকাশ করা হবে, তার চেয়ে চুপ করে থাকাই ভালো। তাছাড়া বাকিরা হয়তো আমার চাইতে বেশি জানে, আমি সবার সামনে নিজের অজ্ঞতা প্রমাণ করতে চাই না। যত বড় এই মুখ্য ব্যক্তি কথা বলতে ব্যর্থ হয়, সে
আরও অসম্পূর্ণ অনুভব করে, আরও বেশি হীনমন্যতায় ভোলে, কখনো কখনো নিজেকে বোঝানোর ব্যর্থ প্রয়াস করে, যদিও সে জানে কখনোই তা করবে না, পরের বার অংশ নেবে। এটা খুবই জরুরি। শতবার এর ওর অংশগ্রহণকারী অংশগ্রহণ করে ব্যর্থ হয়, ততবার আত্মবিশ্বাসের অভাব তাকে আরও বেশি করে ভীত করে তোলে। সে নিজের উপর আস্থা হারায়। অথচ আপনি যত বেশি আলোচনায় অংশ নেবেন ততই বেশি বাড়বে আপনার আত্মবিশ্বাস। পরের বার আলোচনায় অংশ নেওয়া সহজ হবে। কথা বলুন, এটা আত্মবিশ্বাস বাড়ানোর ভিটামিন। এই আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতিটা কাজে প্রমাণ করুন। সব উন্মুক্ত আলোচনায় অংশ নিন, ব্যবসার অধিবেশনে, কমিটি মিটিংয়ে, সামাজিক সংস্থায়, সর্বত্র স্বেচ্ছায় অংশ নিন। ব্যতিক্রম রাখবেন না। মন্তব্য জানান, প্রশ্ন জিজ্ঞাসা করুন, আর সবার শেষে কথা বলবেন না। সবার প্রথম বক্তা হয়ে ওঠার চেষ্টা করুন। কথা বলা মূর্খামির প্রমাণ হবেন এমনটি কখনোই ভাববেন না। বিশ্বাস করুন, যদি কেউ আপনার মন্তব্যের সঙ্গে একমত না হয়, হয়তো আরেকজন হবে। কথা বলাটা কি ঠিক হবে? নিজেকেও এই প্রশ্ন করা বন্ধ করুন। বরঞ্চ আলোচনায় নেতৃস্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে আপনার অংশগ্রহণ সহজ হয়ে ওঠে। কথা বলায় বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতার জন্য আপনি টোস্ট মাস্টার ক্লাবে যোগ দিতে পারেন। বহু আত্মসচেতন মানুষ অন্যর সঙ্গে কথা বলার সময় সংকোচ দূর করার জন্য সুপরিকল্পিত প্রোগ্রাম অনুসরণ করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। পঞ্চমত, মন খুলে হাসুন। অনেকেই হয়তো শুনেছেন, প্রাণ খুলে হাসিতে মনটা ভরে যায়। বলা হয় আত্মবিশ্বাসের অভাবে সেরা ওষুধ হলো হাসি। তবে যেহেতু অনেকেই মনে মনে ভয় পেয়ে হাসার চেষ্টা করে দেখেননি, তাই তারা এ কথায় বিশ্বাস করেন না। এটা চেষ্টা করে দেখুন। মনে করুন আপনি হেরে গিয়েছেন, একই সঙ্গে হাসার চেষ্টা করুন, পারবেন না। প্রাণ খুলে হাসলে আত্মবিশ্বাস ফিরে পাবেন। প্রাণ ভরা হাসি ভয় দূর করে, চিন্তাকে হারিয়ে দেয়, নৈরাশ্যকে জব্দ করে, দুশ্চিন্তা দূর করা ছাড়াও একগাল হাসি অনেক কিছু ছাড়িয়ে তোলে। সত্যিকার হাসি এই মুহূর্তে মলমানন্দ দূর করে। প্রচণ্ড হেসে রেখে আছে এরকম মানুষকে দিকে যদি খাঁটি একগাল হাসতে পারেন, তাহলে সে আর রাগারাগি করবে না। কয়েকদিন আগেকার একটা ঘটনা এই কথাটাই প্রমাণ করে। রাস্তার পাশে ট্রাফিকের আলো বদলানোর ঘটনায় দাঁড়িয়ে হঠাৎ ধুম, আমার পেছনে একটা গাড়িটি আমার পিছনে এসে ধাক্কা দেয়। আয়নায় দেখলাম ভদ্রলোক গাড়িটি থেকে নামছেন, আমিও নেমে এলাম। সব নীতিকথা ভুলে বাগযুদ্ধের জন্য প্রস্তুত। আমি অস্বীকার করব না, আমি ভদ্রলোকের পর প্রচণ্ড রেগেছিলাম। তবে সৌভাগ্যক্রম সেরকম তেমন কিছু ঘটার আগে ভদ্রলোক একটু এগিয়ে এসে একটু হেসে খুবই ভদ্রভাবে বললেন, আমি সত্যি এটা করতে চাইনি। ওই হাসি, ওই আচরণ দেখে আমি অভিভূত হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, এমন তো হতেই পারে। ক্ষণিকেই আমার শত্রুটি বন্ধুতে পরিণত হলো। প্রাণ খুলে হেসে দেখুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। তবে হাসতে হবে প্রাণ ভরে। অল্প হাসিতে তেমন কোনো গ্যারেন্টি নেই। আবর্ণ হেসে দেখুন। আমি তেমন হাসির গ্যারেন্টি দিতে পারি, বহুবার সেটা শুনেছি। তবে মনে মনে ভয় পেলে বা রেগে গেলে আমি হাসতে পারি না। নিশ্চয়ই পারেন না, এটা কেউ পারে না। তাই নিজেকে বোঝাতে হবে আমি হাসবো। হাসার শক্তি আবিষ্কার করুন, বিকশিত করুন। এই 5টি পন্থা কাজে প্রয়োগ করুন। প্রথম, কাজে ভয় দূর হয়। ভয় দূর করে গঠনমূলক কাজ করুন। নিষ্ক্রিয়তা, কিছুই না পাওয়া, ভয় পাওয়া আত্মবিশ্বাস ও মনোবল দূর করে যায়। দ্বিতীয়, মনের ব্যাংকে শুধুই গঠনমূলক শুভচিন্তা করার চিন্তা করবেন। নিজেকে অপ্রিয় ঘটনা বা পরিস্থিতির সম্পর্কে চিন্তা করার অবকাশ দিবেন না। তৃতীয়, মানুষকে সঠিকভাবে চিনতে শিখুন। মনে রাখবেন, মানুষের যত পার্থক্য তার থেকে সাদৃশ্য বেশি। অন্যের ব্যাপারে সঠিক ভাবনা, ন্যায্য চিন্তা করবেন, সেও তো মানুষ। অন্যজনকে বোঝার চেষ্টা করুন। অনেকেই হয়তো চিৎকার করে, তবে তেমন ক্ষতি করে না। চতুর্থ, বিবেকের কথা শুনুন। এতে মনের বিষাক্ত অপরাধ বোধ জাগবে না। সঠিক কাজ সাফল্যের একটা অঙ্গ। পঞ্চমত, আমার মধ্যে আত্মবিশ্বাস আছে, প্রচুর আত্মবিশ্বাস। আপনার সবেতেই যেন এটা প্রতিফলন হয়। দৈনন্দিন জীবনে ছোট্ট ছোট্ট নির্দেশগুলো মেনে চলুন। প্রথম, সামনের সারিতে বসুন। দ্বিতীয়, চোখে চোখ রেখে কথা বলুন।
তৃতীয়, হাঁটার গতি 25% দ্রুততর করুন। চতুর্থত, আলোচনা বা কথাবার্তায় অংশ নিন। আর পঞ্চমত, প্রাণ ভরে হাসুন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।